শেষ পর্যন্ত মাহমুদুর রহমান মান্নাও বিএনপির সঙ্গে সমঝোতার যে নির্বাচন সেখান থেকে বেরিয়ে আসলেন। তিনি এককভাবে নির্বাচন করবেন এবং বলছেন যে 11 আসনে এককভাবে নির্বাচন করবে তার দল নাগরিক ঐক্য। এর মূল কারণ হচ্ছে আসন নিয়ে জটিলতা। বগুড়া 2, পুরো বগুড়াই হচ্ছে বলা হয় যে বিএনপির ঘাঁটি। তো সেখানে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে শাহে আলমকে এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করা এই বিভক্তির সৃষ্টি হয়। তার আগে মাহমুদুর রহমান মান্না দফায় দফায় ঋণ খেলাপির দায়ে মানে তার নমিনেশন বাতিল করা হয়। পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বোধহয় সম্মত তিনি আবার তার প্রার্থিতা ফিরে পান। তো যেটা হয়েছে বলা হচ্ছে, ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান মান্না এককভাবেই করবেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। সোমবার এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা 18, বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরো 10টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। এর আগে কিন্তু জাসদ, আসম আব্দুর রবের জেএসডি, তারাও কিন্তু বেরিয়ে আসছে। তো শেষ পর্যন্ত মানে গণতন্ত্র মঞ্চের আলোচিত 2 দল জাসদ, জেএসডি, আসম আব্দুর রব এবং নাগরিক ঐক্য, তারা কিন্তু থাকলো না। মোট কথা ওই অর্থে আর মানে গণ অধিকার পরিষদের 2টি দল ছাড়া আর তেমন মানে যুগপথ বা সমঝোতা যে নির্বাচনটা সেটা হলো না। এখানে কতখানি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সেটা এখনই বলা যাবে না। তবে একটা যে মানে পারসেপশন বা ভাবমূর্তি বা একটা অবস্থান, সেটা হলো যে বিএনপির পাশে মানে আগে যেমন আসম আব্দুর রব বা যেটা থাকতো মাহমুদুর রহমান মান্না, তারা আর সেই মুখগুলো আর থাকলো না, কোনো ফিগার বলে কিছু থাকলো না। কর্নেল অলি তো তার আগেই চলে গেল, প্রথমে কর্নেল অলি, তারপরে আসম আব্দুর রব, তারপর হচ্ছে মাহমুদুর রহমান মান্না। তো কর্নেল অলি আরো বিপজ্জনক অবস্থানে চলে গেল, একেবারে ইউটার্ন করে পুরো জামাতের জোটে চলে গেল। তো সেই অর্থে বিএনপি বলা যায় যে এই নির্বাচনে এককভাবেই আসলে লড়াই করতেছে। গণ অধিকার পরিষদের একটা অংশ আবার সেক্রেটারি ধানের শীর্ষের মানে প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে বলে তাকে দল থেকে পদত্যাগ করতে হলো। এলডিপি একীভূত হলো। তার মানে একদিকে জামাতের জোট, সেই জোট যদিও ভাঙন হলো, ইসলামী আন্দোলন বের হয়ে গেল একটা বড় শক্তি, তারপরেও 10 দলীয় জোট হিসেবে তারা থাকলো। অন্যদিকে বিএনপি এককভাবেই নির্বাচনটা করতেছে। এটা বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং এই কারণে যে বিএনপি যদি এখন ফ্লো না তুলতে পারে, জোয়ার না তুলতে পারে, তাহলে কিন্তু বিএনপি ধাক্কা খাবে। যদিও যতই ধাক্কা খাক না কেন, আলটিমেটলি ধানের শীষ। বাংলাদেশের রাজনীতিতে নৌকা ধানের শীষের বাইরে অন্য প্রতীক কিন্তু খুব জমজমাট না। বিভিন্ন পকেটে দাঁড়িপাল্লা ভোট করেছে। তবে তারপরও যেটা এবারের 15 বছরের পর, যেহেতু এর মধ্যে বিরোধী দল বলে কিচ্ছু ছিল না, এখন যারা রাজনীতির মাঠে আছে, মানুষ ধানের শীষও দেখে নেই এই 15 বছরে, দাঁড়িপাল্লাও দেখেনি। এখন তারা নতুন করে ধানের শীষকে দেখছে, আবার দাঁড়িপাল্লাকেও দেখছে। এই কারণে অনেক উত্থান পতন হয়েছে। এই উত্থান পতনের পর আলটিমেটলি কি দাঁড়াবে সেটা কিন্তু নির্বাচনের প্রচার অভিযান যখন শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ একটা চিত্র পাওয়া যাবে যে আসলে মানে মানুষের যেই ভাবনা, ভোটের ভাবনা, মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষাটা আসলে কোন দিকে ধাবিত হয়। বিএনপির জোটও নাই, সমঝোতাও আসলে ওই অর্থে আর থাকলো না, কারণ কর্নেল অলি নাই, আসম আব্দুর রব নাই, মাহমুদুর রহমান মান্না নাই, বড় বড় ফিগারগুলো যখন নাই, যদিও তাদের এককভাবে নির্বাচন করে জিতে আসার সম্ভাবনাটা তেমন নেই বলে অনেকে মনে করেন। তারপরও জোটের স্বার্থে বা সমঝোতার স্বার্থে কিছু আরো কিছু ত্যাগ করলে ভালো হতো।
কিন্তু সেটা না করে যে রাজনৈতিক চ্যালেঞ্জটা নিল, সেই চ্যালেঞ্জের পর কি দাঁড়াবে, ভোটের মাঠের চিত্র কি দাঁড়াবে, সেটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শক।